নমস্কার বন্ধুরা, মোটামুটি ৩-৪ দিন পর ভিডিও বানাতে বসলাম তোমাদের জন্য। তার কারণ এতদিন আমি অ্যাভেলেবল ছিলাম না। একটু ট্যুরে গিয়েছিলাম। তো সেই কারণে কয়েকটা দিন ভিডিও আসেনি। তো যাই হোক, এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ডিয়া ভার্সাস সাউথ আফ্রিকার যে টেস্ট ম্যাচটা হয়ে গেল ইডেনে, সেই ম্যাচটা নিয়ে এবং সেই সঙ্গে কেকেআর এই বছর আইপিএল এ কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। অ্যাকচুয়ালি কেকেআর এর টার্গেট লিস্টে কোন প্লেয়ার থাকতে পারে বা কোন প্লেয়ার আসতে চলেছে বলে মনে হয়, সেই সকল বিষয়টাও এই ভিডিওতে আলোচনা করে নেব। তো তোমরা যারা কেকেআর লাভার আছো এবং সেই সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আছো, অবশ্যই যারা আমার ভিডিও দেখো আশা করব তারা সবাই ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আছো, যারা বাংলাদেশী আছো তারা বাদ দিয়ে। তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি ভারতীয় টেস্ট দলকে নিয়ে কথা বলি, যেখানে অ্যাজ এ ফেভারিট নেমেছিল খেলতে ইন্ডিয়ান ক্রিকেট দল। ৫ দিনের টেস্ট ম্যাচ মাত্র ২.৫ দিনেই শেষ হয়ে গেল। যেখানে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে মাত্র ১৫৯ রানে অল উইকেট হয়ে যায় এবং এরপর ভারতীয় দল ব্যাট করতে নামলে মাত্র ১৮৯ রানে অল উইকেট হয়ে যায়। তবে আশা করেছিলাম যে মোটামুটি ২৩০ থেকে ২৪০ রান পর্যন্ত ভারতীয় দল করবে। মোটামুটি ৯০-৯৫ এরকম একটা রানের যদি লিড রাখতো তাহলে সেটা ভারতীয় দলের জন্য খুব ভালো হতো বা অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে যেতে পারতো এবং দুর্ভাগ্যবশত সেই রানটা লিড নিতে পারেনি ভারত। আর এখানে এই দুর্ভাগ্যের দুটো কারণ আমার যেটা মনে হয়, একটা হলো ক্যাপ্টেন শুভমান গিলের ইনজুরি, যেটা খেলতে খেলতে সে হঠাৎ করে ঘাড়ে ব্যথা অনুভব করে এবং তারপর তাকে কলকাতার একটা নামকরা হসপিটাল উডল্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত কিন্তু শুভমান গিল আইসিইউতে ভর্তি আছে, তাকে এখনো আইসিইউ থেকে ছাড়া হয়নি। এবং আরেকটা যেটা দুর্ভাগ্য সেটা হলো কলকাতা বা ইডেন গার্ডেনের পিচ, যে পিচে খেলাটা হয়েছে। হয়তো ভারত কি হিসাবে এই পিচটা করেছিল আমি জানি না, যে হয়তো ভেবেছিল যে এইরকম একটা পিচ করে সাউথ আফ্রিকাকে ঘোল খাইয়ে দেবে বা সাউথ আফ্রিকাকে সহজে হারিয়ে দেবে, কিন্তু সেখানে নিজের জালে নিজে ফেঁসে গেল। তার কারণ কিছু না, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন দল সেটা প্রমাণ হলো যে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়নের মতোই কামব্যাক করলো বলা যেতে পারে। এবং সেখানে সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাট করতে নামলে তাদের সেইভাবে কোনো ব্যাটসম্যান পিচে টিকতে পারেনি একমাত্র ক্যাপ্টেন টেম্বা বাবুমা ছাড়া। তো সেকেন্ড ইনিংসে ১৫৩ রান করে অল উইকেট হয়ে যায় সাউথ আফ্রিকা। সেখানে মনে হচ্ছিল যে ভারতীয় দল জিতে যাবে, কারণ টার্গেটটা খুব একটা বেশি ছিল না। কিন্তু তারপরে যেটা হলো, প্রথম কথা শুভমান গিল তো ব্যাট করেনি, কারণ তখনও সে আইসিইউতে ভর্তি ছিল বা অ্যাভেলেবেল ছিল না। তবে যে সমস্ত বাকি ব্যাটসম্যানরা ছিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্থ, এরা কেউই পিচে টিকতে পারেনি। তো শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ম্যাচটা ৩০ রানে জিতে যায়। মানে সেই একটু আগেও বললাম যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের মতোই কামব্যাক করে। তো এখানে অ্যাকচুয়ালি দোষটা কাকে দেবে? ইডেনের পিচকে, কোচকে, নাকি প্লেয়ারদের? আমার তো ভাই মাথায় ঢুকছে না যে এই ম্যাচ কেউ এইভাবে হারতে পারে কোনো দল। তো যাই হোক, এরপরে যে টেস্টটা আছে সেটার দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে, বা যে কোচ আছে যিনি গৌতম গম্ভীর, তারও কিন্তু ওই ম্যাচটার প্রতি একটা টার্গেট রাখতে হবে। অ্যাকচুয়ালি টি-টোয়েন্টি ছাড়া কিন্তু সেইভাবে সাকসেস পেতে দেখা যায়নি এখনো পর্যন্ত কোচ গৌতম গম্ভীরকে। তো যাই হোক, এই ছিল ভারতীয় দলকে নিয়ে আপডেট, ক্রিকেট দলকে নিয়ে আপডেট। এবার যদি আইপিএল বা কেকেআর কে নিয়ে আপডেট দিই, যেখানে দেখো এই বছর যে সমস্ত প্লেয়ারকে কেকেআর রিলিজ করেছে তার মধ্যে সবথেকে বড় যেটা চমক সেটা হচ্ছে আন্দ্রে রাসেল। তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে। তো তার একটা ব্যাকআপ অপশন খুঁজতে হবে। এবং আরেকটা যেটা বড় চমক সেটা হলো, এই বছর কেকেআর কিন্তু একটা উইকেট কিপার ব্যাটসম্যানকে এখনো পর্যন্ত তাদের দলে রাখেনি। লুবনিত সিসোদিয়া থেকে শুরু করে কুইন্টন ডিকক এবং রেহমানুল্লাহ গুরবাজ, এই ৩ টে উইকেট কিপার ব্যাটসম্যানকেই কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই বছর যে অকশনটা হতে চলেছে সেখানে কিন্তু কেকেআর এর মেইন টার্গেট হবে আন্দ্রে রাসেলের ব্যাকআপ এবং একজন ভালো কোয়ালিটির উইকেট কিপার ব্যাটসম্যান খুঁজে আনা। তো এই প্রসঙ্গে একটা ইম্পোর্টেন্ট কথা তোমাদের বলে রাখি, যেটা হলো যে উইকেট কিপার ব্যাটসম্যান সবথেকে বেশি আসার জন্য মানে এগিয়ে রয়েছে কেকেআর দলে, সে হচ্ছে জস ইংলিশ। দেখো, জস ইংলিশকে পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। এবং রিলিজ যে লিস্টটা বেরোয় বা পাঞ্জাব কিংস যে রিলিজ লিস্টটা দিয়েছে, সেইখানে কিন্তু পাঞ্জাব কিংস ঠিক তখনও করেনি যে তারা এই জোস ইংলিশকে ছেড়ে দেবে, কিন্তু ছাড়তে বাধ্য হয়েছে। তো তার কারণটা কি? না, জস ইংলিশকে ছাড়ার পরে কিন্তু রিকি পন্টিং একটা টুইট করে যে পুরো মরশুম জস ইংলিশ অ্যাভেলেবেল থাকতে পারবে না, এবং সেই সঙ্গে শোনা যায় যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে জস ইংলিশ বিয়ে করতে চলেছে, যে কারণে সে অ্যাভেলেবেল থাকবে না, সেই কারণে পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছে। দেখো, যদি পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দেয় তো জস ইংলিশ যে কোয়ালিটির প্লেয়ার, তাকে যদি হাফ মরশুমও খেলাতে পারে সেটাও কিন্তু দলের জন্য লাভজনক। তবে সেই সমস্ত লাভ ক্ষতির কথা বাদ দিয়ে বা বিচার করে কোনো না কোনো কারণে জস ইংলিশকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব কিংস।
তো এই জস ইংলিশকে কিন্তু টার্গেট করতে চলেছে কেকেআর। তো অনেকেও বলবে তুমি শিওর ভাবে কিভাবে বলছো যে কেকেআর এই জস ইংলিশকে টার্গেট করছে? বলে দিচ্ছি। এই মুহূর্তে কেকেআর এর অ্যাসিস্ট্যান্ট কোচ কে? শেন ওয়াটসন। তো শেন ওয়াটসনের দলের কিন্তু প্লেয়ার এই জস ইংলিশ। তো কোন দল? প্রশ্ন আসবে তোমাদের মনে। তো তার কারণটা কি? সান ফ্রান্সিসকো ইউনিকর্ন যে দলটা শেন ওয়াটসনের দল, যেখানে কিন্তু জস ইংলিশ খেলে। তো সেক্ষেত্রে কিন্তু কোথাও একটা যোগসূত্র মনে হচ্ছে যে কেকেআর এ হয়তো আসতে চলেছে জোস ইংলিশ। তো জোস ইংলিশকে যদি কেকেআর সাইন করাতে পারে বা নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু কেকেআর এর জন্য এটা দারুণ একটা অপশন বা দারুণ একটা সাইন হতে চলেছে। কারণ অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান এই মুহূর্তে জস ইংলিশ যথেষ্ট কোয়ালিটির, যথেষ্ট ট্যালেন্টেড একটা প্লেয়ার। তো এই গেল উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গা। তো এবার যদি রাসেলের ব্যাকআপ অপশন কে হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তবে তার আগে একটা কথা বলি, যদি আন্দ্রে রাসেলকে কেকেআর দল অকশনে বাইব্যাক করতে পারে সেটা তো খুবই ভালো কথা, এবং যদি না করতে পারে তবে তার একটা ব্যাকআপ অপশন কিন্তু হতে চলেছে এই মুহূর্তে লায়াম লিভিংস্টোন। লায়াম লিভিংস্টোনকেও কিন্তু পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছে। তো এই কোয়ালিটির একটা ব্যাটসম্যান যদি কেকেআর দলে আসে, তাহলে কিন্তু মিডল অর্ডারের অনেকটা কম্প্যাক্ট হবে কেকেআর দলের, সেই সঙ্গে একটা স্পিন বোলিং অপশন চলে আসবে। আন্দ্রে রাসেলের ব্যাকআপের থেকেও বলা যেতে পারে মোয়েন আলীর অপশন বা সুনীল নারিনের একটা ভালো অপশন হতে চলেছে লিয়াম লিভিংস্টোন। তো এটাও একটা ভালো অপশন হতে চলেছে কেকেআর এর জন্য, যদি সাইন করাতে পারে। যেহেতু কেকেআর প্রায় 64 বা 65 কোটি টাকা নিয়ে অকশনে যেতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু বেশ হাত খুলে খরচা করতে পারবে। তো যদি মোটামুটি 7-8 কোটির মধ্যে লায়ন লিভিংস্টোন চলে আসে, তাহলে কিন্তু তাকে নেওয়া যেতেই পারে কেকেআর এর জন্য। তো এবার যদি একজন কোয়ালিটি পেস বোলারকে নিয়ে কথা বলি, অনেক কোয়ালিটি পেস বোলারই আছে, লুঙ্গি ইনগিডি আছে, হাজারলোক ফারুকি আছে, তবে একটা প্লেয়ার যাকে কেকেআর নিতে চলেছে বা নিতে পারে বা অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে আছে যে প্লেয়ারটাকে নেওয়ার জন্য, সে হলো মাথিসো পাথিরানা। তো দেখো অনেকে ওই মাথিসু পাতিরানার অ্যাকশনটাকে একটু মানে টেরা চোখে দেখে যাকে বলে, তবে এইরকম একটা অকওয়ার্ড অ্যাকশন কিন্তু অনেক কাজে লাগে। সিএসকে হয়ে যখন খেলেছিল কোনো এক সময় খুব ভালো খেলেছে, আবার কোনো এক ম্যাচে খুব খারাপ ভাবে ঝুলিয়ে দিয়েছে এই মাথিসু পাতিরানা। মাথিসু পাতিরানার গতিটাও মোটামুটি আছে, ইয়ারকার দিতে পারে, 148-147 গতিতে বল করতে পারে। তবে এই মুহূর্তে মাথিসু পাতিরানা তার অ্যাকশন একটু চেঞ্জ করছে, যে কারণে গতিটাও কিছুটা কমে গেছে। তবে প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। তো এবার তোমাদের মনে হতে পারে যে মাথিসু পাতিরানে কিভাবে কেকেআর এর সঙ্গে একটু এগিয়ে রয়েছে বা কেকেআর দলে সাইন করার জন্য। দেখো টিকেআর, ট্রিনবাগো নাইট রাইডার্স, এই দলটা কিন্তু মাথিসু পাতিরানাকে সাইন করিয়েছিল। তো এটাও কিন্তু শাহরুখ খানের একটা দল। তো সেই কারণে কিন্তু কেকেআর দলে আসারও তার একটা চান্স আছে। তো আমি তো এই বিষয়টা মনে করছি যে এই মাথিসু পাতিরানার জন্য হয়তো কেকেআর অপশনে কিছুটা হলেও যাবে। তো যদি মোটামুটি 5-6 কোটির মধ্যে মাথিসু পাতিরানা চলে আসে, তাহলে কিন্তু পাতিরানাকে নেওয়া যেতেই পারে। তো সেক্ষেত্রে একটা বিদেশি বোলিং অপশন কিন্তু কেকেআর স্কোয়াডে বেড়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার মতামত, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর যখন অকশন হবে তখন তো বোঝাই যাবে কোন প্লেয়ারকে কোন দল টার্গেট করে, কেকেআর কাকে নেয় বা না নেয়। তবে যেটা চান্সেস ছিল বা যেটা যোগসূত্র ছিল সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং এরকম খেলা সংক্রান্ত ভিডিও আরো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।